আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, ফ্রান্সে ধর্মকরের নাম ছিল টাইলে টাইট গ্যাবেলনা ক্যাপিটেশন, উত্তর হবে টাইট। প্রশ্ন, করভি হলো বেগাশ্রম, শ্রমের বিনিময়ে অর্থ, ধর্মীয় কর, সম্পত্তি কর, উত্তর হবে বেগাশ্রম। প্রশ্ন, বুর্জুয়া শব্দের উৎপত্তি হয়েছে শাকুলোর থেকে, বার্গার থেকে, তেইল থেকে, এইড থেকে, উত্তর হবে বার্গার থেকে। প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স এর রচয়িতা হলেন ভালতেয়ার, কুয়েসানে, মন্তেস্কু না রুশো, উত্তর হবে মন্তেস্কু। প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছেন ভালতেয়ার 14 লুই, মন্তেস্কু না রুশো, উত্তর হবে 14 লুই। প্রশ্ন, সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ গড়ে ওঠে রুশ বিপ্লবে, ফরাসি বিপ্লবে, জুলাই বিপ্লবে না ইতালি বিপ্লবে, উত্তর হবে ফরাসি বিপ্লবে। পরের প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হন? 5 বছর, 10 বছর, 15 বছর, আজীবন, উত্তর হবে 10 বছর। পরের প্রশ্ন, কোড নেপোলিয়নে কটি ভাগ আছে? 2277টি, 2287টি, 2788টি, 2278টি, উত্তর হবে 2287টি। কোড নেপোলিয়ন এখনও প্রচলিত আছে ফ্রান্সে, বেলজিয়াম, অস্ট্রিয়ায় না ইংল্যান্ডে, উত্তর হবে ফ্রান্সে। প্রশ্ন, ফরাসি বিপ্লব হয় 1788, 1889, 1779, 1790 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তো বাম স্তম্ভের হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা, লেতর দ্য ক্যাসে। আর ডান স্তম্ভের হচ্ছে পরোয়ানা, মন্তেস্কু, ফরাসি সংবিধান সভা। দ্য পার্সিয়ান লেটার্স হবে মন্তেস্কু, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা হবে ফরাসি সংবিধান সভা, লেতর দ্য ক্যাসে হবে পরোয়ানা। বিয়ে দাগের প্রদত্ত মানচিত্রের স্থানগুলো চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মস্কো ফ্রান্সের রাজধানী আর স্পেন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 4 = 8। প্রথম, থার্ড এস্টেট কি? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জুয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, শাকুলোদ বা চালচুলোহীন, ভবঘুরে প্রভৃতি। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃত্ববৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন কি? উত্তর লিখবে ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। পরবর্তী, কনফেডারেশন অব দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেমবার্গ, বেরেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। এটি কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। পরবর্তী, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। 2, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌ সেনাপতি নেলসন ফরাসি নৌ সেনাপতি ভিনেলউভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত।
এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পরবর্তী শত দিবসের রাজত্বিক উত্তর লিখবে। 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন মার্চ মাসের 1815 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শতদিবসের রাজত্ব নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি ব্যাখ্যা উত্তর যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। উত্তর লিখবে। 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সে পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয় তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরা জনসাধারণের মনোজগতে পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন। ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, দিদেরো প্রমুখ দার্শনিকরা তাদের রচনার দ্বারা ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলেন। এর ফলে যে বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি হয় তা 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে সম্ভব করে তুলেছিল। দার্শনিকদের ভূমিকা। একদিকে লিখবে মন্তেস্কু। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিকদের মন্তেস্কু এবং তার বিখ্যাত গ্রন্থাদির মধ্যে অগ্রগণী ভূমিকা গ্রহণ করেন মন্তেস্কু। পেশায় আইনজীবী, মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। তিনি তার বিখ্যাত দ্য স্পিরিট অব লজ এ রাজার দৈবশাসন নীতির সমালোচনা করে এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্য আইন, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। মন্তেস্কু আর একটি বিখ্যাত গ্রন্থ হলো দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থে তিনি বিপ্লব পূর্ব ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স তথা ফ্রান্সের আর একজন বিখ্যাত দার্শনিক হলেন ভলতেয়ার। তার আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র। তিনি চার্চের দুর্নীতি ও ভ্রষ্টাচার সম্পর্কে উল্লেখ করে ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। ভলতেয়ারের দুটি বিখ্যাত গ্রন্থ হল কাদিত ও লেতর ফিলোজফিক। এই গ্রন্থগুলিতে তিনি ধর্মীয় রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। রুশো। অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বৈপ্লবিক ছিলেন রুশো। তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল সামাজিক চুক্তি এবং অসাম্যের সূত্রপাত। সামাজিক চুক্তি গ্রন্থে রুশো বলেন যে মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্র ও সমাজ গঠন করবে। তার মতে জনগণই হল রাষ্ট্রের শক্তির উৎস এবং তারাই সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের ইচ্ছানুযায়ী চুক্তির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা লাভ করেন। অসাম্যের সূত্রপাত গ্রন্থে তিনি বলেন মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এক কথায় স্বৈরাচারী রাজতন্ত্রের বিরোধিতা করে রুশো সকল জনগণের সাম্য ও স্বাধীনতার কথা বলেছেন। পরের পয়েন্ট করবে দিদেরো ও এলেমবার্ট। ফরাসি দার্শনিক দিদেরো ও দ্য এলেমবার্ট 35 খণ্ডে একটি বিশ্বকোষ সংকলন করেন। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দিদেরো বলেছেন মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে বলেই সে জীবজগতের শ্রেষ্ঠ। তার কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে। ফিজিওক্র্যাটস। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফিজিওক্র্যাটস নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব হয়। এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারীকরণের পক্ষপাতী ছিলেন। এই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কুয়েসানে। মূল্যায়ন। ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ঐতিহাসিক ও দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে নানান যুক্তি দিয়েছেন। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 1790 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জুয়ারা সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন বসা এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলে খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ। তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়।
এক খাদ্রাভাব। 1789 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্রাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6,000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েত এর নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সদস্য এই মিছিল অনুসরণ করে এগোতে থাকে। 2. রাজতন্ত্রের সব যাত্রা। আন্দোলনকারী নারীরা 6 অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজ পরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকারের ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার: ফরাসি বিপ্লবে সে দেশের নারীরা তাদের সক্রিয়তার প্রমাণ দেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপ্লবের মধ্যে দিয়ে তারা বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করা, অবৈধ সন্তানের স্বীকৃতি লাভ, রাজনৈতিক ক্লাব গঠন প্রভৃতি বিভিন্ন অধিকার লাভ করে। কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো? দেখো, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের এখান থেকেই পড়ে নেবে বা তোমাদের খাতে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে কোড নেপোলিয়ন। 1 দিয়ে পয়েন্ট করবে আইনসমূহ রচনা। 2 দিয়ে পয়েন্ট করবে আইনসমূহের শ্রেণী বিভাগ। ভালো করে দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে বৈশিষ্ট্য। 4 দিয়ে পয়েন্ট করবে ত্রুটি। আর শেষ পয়েন্ট করবে উপসংহার। 5 দাগে উল্লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 8। প্রথম, 1790 সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা। 1 দিয়ে পয়েন্ট করবে রাজনৈতিক কারণ। তার মধ্যে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন। 2 দিয়ে পয়েন্ট করবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। তারপরে 2 দিয়ে মেন পয়েন্ট করবে সামাজিক কারণে। তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে যাজক বা প্রথম শ্রেণী। 2 দিয়ে পয়েন্ট করবে দ্বিতীয় শ্রেণী। 3 দিয়ে পয়েন্ট করবে তৃতীয় শ্রেণী। 3 দিয়ে মেন পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা। ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন রয়েছে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? পয়েন্ট করবে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। 1 দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। 2 দিয়ে পয়েন্ট করবে উপকূল দখল। 3 দিয়ে পয়েন্ট করবে ব্যয়ভার। 4 দিয়ে পয়েন্ট করবে রোম ও হল্যান্ডে অসন্তোষ। 5 দিয়ে পয়েন্ট করবে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। 6 দিয়ে পয়েন্ট করবে রাশিয়ায় বিপর্যয়। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু আমাদের ফার্স্ট সামেটিভ এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।